আগের কথা। সুন্দরবন জঙ্গলে লেবু বাগান নামে এক গ্রাম ছিল। সেখানকার মানুষ জঙ্গলে কাঠ কেটে ও মধু সংগ্রহ করে জীবন কাটাতো। সেই গ্রামে বসবাস করত মহিন বাবু। যখনই সে মধু সংগ্রহ করতে যেত, তার সাথে তার গরু রূপালীকে সঙ্গে নিত। এমনই একদিন মধু সংগ্রহ করার সময় খুব জোরে ঝড় ওঠে। উফ, এ অসময়ে কি ঝড় এলো রে বাবা! তারও পালে আর এক গাছে মধু সংগ্রহ করে তারপর না হয় আমরা দুজন বাড়ি চলে যাব। এই বলে মহিন মধু সংগ্রহ করার জন্য গাছে উঠতে শুরু করলো। কিন্তু মহিন ঝড়ের মধ্যে অনেক কষ্ট করে মধু সংগ্রহ করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ অনেক জোরে বাতাস শুরু হয়। কিন্তু মহিন বাতাসের গতি সামাল দিতে না পেরে গাছ থেকে পড়ে যায়। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি বাঘ বেরিয়ে আসে আর মহিনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই মহিনের গরু রূপালী মহিনের কাছে ছুটে আসে। কিন্তু ততক্ষণে বাঘটি মহিনের কাছে চলে আসে। জীবন বাঁচানোর জন্য মহিন ও রূপালী দৌড়তে থাকে। পালা রূপালি, পালা! বাঘ, বাঘ! তুই জলদি পালা রূপালি, তাছাড়া তোকে কিন্তু খেয়ে ফেলবে। বাঘ ভয়ঙ্কর গর্জন করে মহিন ও রূপালীকে তাড়া করে। তারপর সে এক লাফ দিয়ে গরুটার পায়ে কামড় বসায়। ছেড়ে দে আমার রূপালিকে, ছেড়ে দে! মহিন তার গরু রূপালীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যায়। ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। জোরে জোরে বাজ পড়তে থাকে। হঠাৎ একটি ডাল ভেঙে বাঘের গায়ে পড়ে। বাঘটি গাছের ডালের নিচে পড়তেই মহিন তার গরুকে কোনো মতে সেখান থেকে নিয়ে দৌড়াতে দৌড়াতে গ্রামে পৌঁছে যায়। কি গো, এমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? এ কি, রূপালীর গা থেকে এমন করে রক্ত পড়ছে কেন? এই তো দেখছি বাঘের কামড়। ওই বাঘটা আজ যদি গাছের ডালের নিচে না পড়তো, তাহলে সব শেষ হয়ে যেত বউ, সব শেষ হয়ে যেত। আমাদের রূপালীকে যে আজ ওই বাঘটা খেয়েই ফেলতো। যাক, তোমরা যে ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। শোনো গো বউ, তুমি রূপালীর কাটার স্থানে ভালোভাবে ঔষধি গাছ লাগিয়ে দাও। আজও আমাকে গাছের তলে থেকে না উদ্ধার করলে আমি হয়তো ওখানেই শেষ হয়ে যেতাম। চুপ করো তুমি, অমন কথা মুখে এলো না। আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমে যায়। ওদিকে বাঘটা তার ব্যথা শরীর নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়। রূপালীও ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তারপর একদিন হাঁপাতে হাঁপাতে রহিম ছুটে আসে। কি হয়েছে তোকে? তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আর বলিস রে, আর বলিস রে রে, আমি যে আমার গরুটাকে বাঁচাতে পারলাম না। আমার সামনে যে ওই দুষ্টু বাঘটা আমার সামনেই যে আমার গরুটাকে নিয়ে গেল রে। আমি যে আর আমার গরুটাকে বাঁচাতে পারলাম না। শান্ত হও রহিম ভাই, শান্ত হও। হঠাৎ একদিন বাঘটা জঙ্গল থেকে গ্রামে প্রবেশ করে আর একের পর এক গরু শিকার করতে থাকে। এক সুন্দর চায়ের দোকানে
তাহির চা খেতে খেতে সালাম চাচাকে বলে, জানো সালাম চাচা, গ্রামের সব গরুকে নাকি সে একটা বাঘই শিকার করছে, আর সেই বাঘের পিঠে নাকি বিশাল এক কাটার দাগ রয়েছে। বলিস কি রে? এই বাঘটার কথা তো আগে কখনো শুনিনি। আগে আমার বাপ দাদার কাছ থেকে শুনেছিলাম সুন্দরবনে এক কান কাটা বাঘ ছিল, সে এখন আর নেই। হ্যাঁ চাচা, গ্রামের সবাই বলা বলি করছে ওই বাঘের যে কাঁটাটা রয়েছে না, সেটা নাকি আগে ছিল না, কোনো এক দুর্ঘটনায় সেই দাগটা নাকি তার হয়েছে। কাকিমের কথা শুনে মহিন বুঝতে পারে সে বাঘটা আর কেউ না, সেদিনের বাঘটাই ছিল। মহিন কিছু না বলে সেখান থেকে চলে যায়। চল রূপালী, তোকে নিয়ে মাঠ থেকে ঘাস খাইয়ে আনি। রূপালী, সন্ধ্যা হয়ে এলো, চল এবার আমরা বাড়ি ফিরি। এক রাতে রূপালীকে গোয়াল থেকে বাঘটি শিকার করে চলে যায়। পরের দিন সকালে মহিন ঘুম থেকে উঠে দেখে আমার বড় কোথায় গেল? তাহলে কি আমার গরুটাকে বাঘ শিকার করে নিয়েছে? শান্ত হও গো, শান্ত হও, আমাদের রূপালী যে আর নেই, আমাদের রূপালীকে যে ওই বাঘটি শিকার করেছে। এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। গ্রামে বাঘের গরু শিকার কমে যায়। সাহেব, এমনটা তো আমার কথা নয়। বাঘটা তো আর কোনো গরু শিকার করছে না দেখছি। মনে হচ্ছে বাঘটা অন্য কিছুতে অনেক ভয় পেয়ে আছে, সেজন্য আর সে কোনো শিকার করছে না। হ্যাঁ চাচা, তুমি ঠিক বলেছ। আমি গত পরশুদিন মধু সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিলাম। গরুগুলোকে মাঠে বেঁধে মধু সংগ্রহ করছিলাম। হঠাৎ দেখলাম বাঘটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে গরুদের দিকে এগিয়ে আসতে শুরু করে। ভয়ে গরুগুলো ডাকাডাকি করতে শুরু করে। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে এক লাল কালো আকৃতির ভূত বেরিয়ে আসে। বাঘটি লাল ভূতকে দেখে ভয়ে যেদিক থেকে এসেছিল ঠিক সেদিকে পালিয়ে যায়। এমন কেমন কথা? আমরা তো আগে শুনেছিলাম কান কাটা বাঘ ছিল, এখন তো দেখছি লাল কালো। এই আবার কেমন কথা? সে কিনা আবার ভক্তদেরকে রক্ষা করে? হ্যাঁ হ্যাঁ চাচা, বিশ্বাস করো, আমি যে নিজের চোখে দেখেছি। সালাম চাচা দোকান বন্ধ করে বাড়ির দিকে এগোচ্ছিল। তখন হঠাৎ দেখতে পায় ফাহিমদের বাড়ির দিকে একটি বাঘ চুপিসারে ঢুকছে। ঠিক তখনই বাঘটার সামনে নীল আলোর মতো জ্বলে ওঠে আর প্রকট লাল ভগবতে। লাল ভগবতটা বাঘটার দিকে এগোতে বাঘটা ভয়ে বড় জঙ্গলের দিকে চলে যায়। সাহেব ঠিক বলেছিল, ওই ওই লাল গহ্বরটা গ্রামের